প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। ইংরেজিতে একটি শব্দ আছে, শব্দটি হলো মায়োপিয়া। মায়োপিয়া শব্দটি দুভাবে ব্যবহার করা যায়। আক্ষরিক অর্থে যদি দেখি তাহলে এটি একটি ফিজিওলজিক্যাল কন্ডিশন। মানুষের শুধু কাছের জিনিস দেখতে পান, দূরের জিনিস দেখতে পান না, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন বা দূরদৃষ্টির অভাব আছে, এমন কন্ডিশনকে আমরা মায়োপিয়া বলি। আর অন্যভাবে ব্যবহার করা যায়, ভবিষ্যৎ দেখতে পান না, কোনো কিছুকে বড় অ্যাঙ্গেল থেকে বুঝতে পারেন না, খুব ছোট করে দেখেন, ছোট পরিসরে ভাবেন, এরকম কন্ডিশনের জন্য আমরা মায়োপিয়া শব্দটি ব্যবহার করতে পারি। তো দুই রকমের ব্যবহার আছে, একটি হলো ফিজিওলজিক্যাল মেডিকেল টার্ম, আরেকটি হলো জেনারেল ইউজ। আর মায়োপিয়া যাদের আছে, এই সমস্যায় যারা ভোগেন, দুদিক থেকেই, হয় ফিজিওলজিক্যাল প্রবলেম, না হলে বড় পরিসরে ভাবতে পারেন না, এরকম সংকীর্ণ মনা, তখন আমরা তাদেরকে বলি মায়োপিক। তো কেন এই শব্দ দুটো ব্যবহার করছি এপিসোডের শুরুতেই, সেটি একটু পরে আমি পরিষ্কার করছি। তার আগে বলে নিতে চাই, আমাদের শহীদুল আলম, যিনি একই সঙ্গে সাংবাদিক, লেখক, শিক্ষক এবং সব পরিচয় ছাড়িয়ে বিশ্বখ্যাত একজন ফটোগ্রাফার, যার ফটোগ্রাফি পৃথিবীর সব প্রেস্টিজাস পত্রিকায়, ম্যাগাজিনে, প্রতিযোগিতায় এসেছে এবং এখনও আসছে ক্রমাগত। বাংলাদেশে ঢাকায় দৃগ যে ফটো গ্যালারি আছে, সেইটির তিনি ম্যানেজিং ডিরেক্টর। আর তার শিক্ষক পরিচয় বলছিলাম, তিনি দুটো বিশ্ববিদ্যালয়ে বিদেশের শিক্ষকতা করেন। একটি হলো ইউকের ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড, আরেকটি হলো অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই দুটো বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর। তো আমাদের এই শহীদুল আলমের বিশ্বখ্যাতি আছে। বাংলাদেশে অনেক মানুষ হয়তো বা এখনও সবাই তাকে চেনেন না, কিন্তু ইন্টারন্যাশনালি তিনি কিন্তু অনেক পরিচিত একজন মানুষ, একজন গুণী মানুষ। বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করেন নিজের যোগ্যতা বলে, এবং বাংলাদেশকে সম্মানের সঙ্গে পরিচয় করিয়ে দেন এমন যতজন মানুষ আছেন, তাদের মধ্যে একজন আমাদের শহীদুল আলম। তো আমরা বরাবরই তাকে নিয়ে গর্বিত। এবং তার আরও একটি পরিচয়ের কথা আমি বলতে ভুলে গেছি, সেটি হলো মানবাধিকার কর্মী। এটিও তার একটি বিরাট পরিচয়। পৃথিবীর যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তিনি সেখানে উচ্চকণ্ঠ হয়েছেন, সেখানে তিনি ভয়েস রেইজ করেছেন এবং অনেক বছর থেকে তিনি করেও চলেছেন। প্রিয় দর্শক, আপনাদের অবশ্যই মনে আছে 2018 সালের কথা। আমরা যখন হাসিনা বিরোধী আন্দোলন চলছিল 2018-তে, তখন হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগের গুন্ডারা, পুলিশ লীগ এবং অন্যান্য লীগ, সামরিক বেসামরিক লীগ মিলে, সেনাবাহিনী অবশ্য হস্তক্ষেপ করেনি এই বিষয়ে, র্যাব, পুলিশ এরাই ছিলেন, এবং ছাত্রলীগ বিশেষভাবে হেলমেট বাহিনী নামে যারা খ্যাতি পেয়েছে। তো ছাত্র জনতার উপর তারা হামলা করেছে, আক্রমণ করেছে, তাদেরকে আহত করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে চরমভাবে। ঠিক সেই সময় রাস্তায় দাঁড়িয়ে শহীদুল আলম আল জাজিরার জন্য একটি লাইভ করেছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপট, ঢাকার সিচুয়েশন ওই সময় সব তুলে ধরেছিলেন সাহসিকতার সঙ্গে। আর হাসিনা সরকার সেটি নিতে পারেনি, ফলে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। এবং তখন তার জন্য, তার মুক্তির জন্য সারা বিশ্ব থেকে গুণী ব্যক্তিরা হাসিনার কাছে রিকোয়েস্ট করেন এবং চাপ প্রয়োগ করেন হাসিনা সরকারের উপর, যাতে তাকে ছেড়ে দেওয়া হয়, তার মানবাধিকার লঙ্ঘন করা না হয়। তো সেই শহীদুল আলম আমাদের সবসময় উচ্চকণ্ঠ, সবসময় প্রতিবাদী, সবসময় তেজস্বী। তো তিনি সম্প্রতি আরও নতুনভাবে আলোচনায় আসলেন, সারা বিশ্বে তো বটেই, বাংলাদেশেও। সম্প্রতি গাজায় যে, এবং বৃহত্তর অর্থে ফিলিস্তিনে, প্যালেস্টাইনে যে নির্যাতন চালাচ্ছে যুগ যুগ ধরে ইসরায়েল, জায়োনিস্ট ইসরায়েল এবং তার প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাদের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, আইনশৃঙ্খলা বাহিনী, মিলিটারি, তারা যে নির্যাতন চালাচ্ছে, যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, হাজার হাজার নারী, শিশু, নিরীহ মানুষকে খুন করেছে, এবং বিশেষভাবে গত 2 বছরে প্রায় যা করেছে, 70,000-এর মতো মানুষকে খুন করেছে অফিসিয়াল হিসেবে। এটি বেসরকারিভাবে আরও বেশি হবে সেই সংখ্যা, অনেক গুণ, এবং অসংখ্য লোককে আহত করেছে। মানবাধিকার লঙ্ঘন করেই চলেছে চূড়ান্ত পর্যায়ে, এবং সেখানে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। কারণ সেখানে অনেকদিন থেকে কোনো ত্রাণ ঢুকতে দিচ্ছে না, ওষুধ ঢুকতে দিচ্ছে না, খাবার ঢুকতে দিচ্ছে না।
না খেয়ে শিশুরা শুকিয়ে গেছে, শিশুদের স্কেলিটন দেখা যায়, আমরা দেখি সংবাদ মাধ্যমে। তো এই যখন অবস্থা, তখন একটি প্রতীকী প্রতিবাদ স্বরূপ, কারণ এই জায়নিস্টদের সঙ্গে লড়বার ক্ষমতা একটি বেসরকারি বাহিনী বা বহর কয়েকটি জাহাজ নিয়ে গেলে সেটি যথেষ্ট না, আর সেটি কার্যকর হবে না। বাট এটি ছিল একটি প্রতীকী প্রতিবাদ। আমরা প্রথমে যেই টার্মটি শুনতে পাই, সুমুদ ফ্লোটিলা, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, তো সেইটি আমব্রেলা টার্ম, বৃহত্তর একটি ব্যাপার। সুমুদ আরবিতে আরবি শব্দ, এর মানে হলো অটলতা, অবিচলতা, অর্থাৎ কোনো কিছুতে অবিচল হয় না, অটল থাকে, টলে না, মনোবলে দৃঢ়, এরকম পরিস্থিতিকে আমরা বলি আরবিতে সুমুদ। তো সেই জন্যই নামটি রাখা হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তো তারই অংশ হিসেবে ফ্লোটিলা, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন একটি নৌবহর, সেইটি গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল সম্প্রতি। সেই যাত্রায় 44টি দেশের বিশ্বের 500-র মতো মানবাধিকার কর্মী যুক্ত হয়েছিলেন। তো সেই সবগুলো নৌবহরের মধ্যে এটি একটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। সেই নৌবহরের কনসান্স নামক একটি জাহাজে ছিলেন আমাদের মানবাধিকার কর্মী এবং শিক্ষক, সাংবাদিক, ফটোগ্রাফার শহীদুল আলম। তার জাহাজটির নাম ছিল কনসান্স, আর সেটি ছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি জাহাজ। এছাড়াও 1000 মেডেলিনস টু গাজা নামে আরেকটি নৌবহর, যেখানে 8টি জাহাজ ছিল ইন্ডিপেন্ডেন্ট। তো এই সর্বসাকল্যে 9টি জাহাজ গাজা অভিমুখে রওনা হয়েছিল। এটি একটি প্রতীকী বিষয় ছিল। সেই জাহাজগুলোতে ছিল, সম্মুখ সারিতে যে জাহাজগুলো ছিল সেগুলোতে ছিল খাদ্য, ঔষধ এবং শিশুদের জন্য কিছু খেলনা। আর শেষের যে জাহাজটির কথা বলছি, যেখানে আমাদের শহীদুল আলম ছিলেন, কনসান্স নামক সেই জাহাজটি, বাংলাদেশের পত্রিকাগুলো শব্দটিকে যদিও কনসাইন্স লিখছে, বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগই স্পেলিং প্রোনাউন্সিয়েশন অভ্যস্ত। একটি ইংরেজি শব্দ বানান যেরকম আছে সেভাবে আমরা খুবই আয়েসের সঙ্গে উচ্চারণ করে ফেলি, অনায়াসে। তারা কনসাইন্স লিখছে নিউজ পেপারগুলো, যদিও অক্সফোর্ড ক্যামব্রিজ ডিকশনারি থেকে শুরু করে এমনকি আমাদের বাংলা একাডেমি ডিকশনারিও শব্দটির শুদ্ধ রূপ দিয়েছে, শুদ্ধ উচ্চারণ হবে কনসান্স। যদিও শেষে সায়েন্স আছে, সায়েন্সের উচ্চারণটি এখানে সায়েন্স হবে না, কনসান্স। আমি এই ব্যাখ্যাটি দিতে বাধ্য হচ্ছি কারণ সাম্প্রতিক সময়ে আমার 2-1টা ভিডিওতে আমি স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন অ্যাপ্লাই করেছি ইংরেজি শব্দের। আমার অনেক শ্রদ্ধেয় এবং প্রিয় দর্শক, কেউ বুঝতে তাদের সমস্যা হয়েছে, তারা আমাকে কারেক্ট করবার চেষ্টা করেছেন। যেমন আমি প্রায়শই আমার কন্টেন্টে বলে থাকি ডিসিশন একটি শব্দ, তো এইটি শুদ্ধ উচ্চারণ। আসলে আমরা বাংলাদেশে ডিসিশন যেগুলো বলি সেটি সাবস্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন। আমি একজন আইএলস ট্রেনার, সো আমাকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়, তাই আমি প্রচলিত উচ্চারণে যেতে পারি না। তাই আমি একটু ব্যাখ্যা দিলাম, কারণ আমাকে কেউ আবার ভুল বুঝবেন, যদিও অপ্রাসঙ্গিক এখানে বিষয়টি। সো কনসান্স নামক জাহাজে ছিলেন আমাদের শহীদুল আলম। তো সেই জাহাজগুলো সব ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়, তারা হামলা করে সেই জাহাজগুলোতে গত বুধবার দিন। আর হামলা করে তারা সব মানবাধিকার কর্মীকে, যেখানে শুধু মানবাধিকার কর্মীরা ছিলেন না, সেখানে ছিলেন সাংবাদিক, সেখানে ছিলেন আইনজীবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, এরকম লোকেরা ছিলেন, এবং মানবাধিকার কর্মী তো বটেই। তো এই সবাইকে তারা গ্রেপ্তার করে ইসরায়েলি একটি কারাগারে নিয়ে যায়। সেই কারাগারটির নাম হলো ক্যাথজিয়েত কারাগারে নিয়ে যায় সবাইকে। আর সঙ্গে সঙ্গে খবরটি ছড়িয়ে পড়ে, আর আমাদের শহীদুল আলম বিভিন্ন সময়ে পোস্ট দিচ্ছিলেন তার সোশ্যাল মিডিয়ায়, সেভাবে আমরা তার বিষয়টিতে আপডেটেড ছিলাম কিছুটা। তো সঙ্গে সঙ্গে বাংলাদেশে আমরা জেনে যাই এবং বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত হন তার নিরাপত্তার ব্যাপারে, যে ইসরায়েলিরা তো অমানুষ, এই জায়নিস্টরা মানবাধিকার বলতে কিছু বুঝে না। তো তাই তারা আমাদের শহীদুল আলম বা অন্যদের সঙ্গে কী আচরণ করবেন, তাদের ভাগ্যে কী আছে আমরা জানতাম না। তাই বাংলাদেশের মানুষের মধ্যে উৎকণ্ঠা কাজ করছিল। সারা বিশ্বে যেসব দেশের মানুষেরা গিয়েছিলেন বা যাননি, এমনকি সেই সব দেশের মানবাধিকার কর্মীরা বা মানবিক মানুষেরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এই অবস্থায়। তো আমাদের সরকার জানবার সঙ্গে সঙ্গে অধ্যাপক ইউনূস ব্যক্তিগতভাবে বিষয়টিতে ইনভলভড হন এবং তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশনা দেন। সেই নির্দেশনা মোতাবেক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিশর, জর্ডান এবং তুরস্কের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ স্থাপন করে এবং খুব জোরে সোরে কূটনৈতিক তৎপরতা চলে, এবং যেটি বোঝা যাচ্ছে তাতে করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ডিরেক্ট হস্তক্ষেপে
আমাদের শহীদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান এবং তিনি আজই বিকেলের দিকে ইস্তাম্বুলে এসে পৌঁছন ইসরায়েল থেকে, এবং আজ সন্ধ্যাবেলা তার ইস্তাম্বুল সময় 6টার দিকে, খুব সম্ভবত 6:45 ইস্তাম্বুল টাইম, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। তো সেখান থেকে তিনি ফ্লাইট নেবেন ঢাকার উদ্দেশ্যে, আর আগামী দিন শনিবার ভোরবেলা বাংলাদেশ সময় 4:55 তার ফ্লাইট ঢাকায় ল্যান্ড করবার কথা। তো আমরা সবাই সন্তুষ্ট, যার পর নাই, তিনি নিরাপদে বাংলাদেশে এসে পৌঁছচ্ছেন। আমরা আশা করছি পৌঁছে যাবেন কালকে সকালে। তো এই জন্যে আমরা সবাই আনন্দিত। আমি মনে করি প্রতিটি দেশপ্রেমিক মানুষ আনন্দিত, কারণ তিনি আমাদের সম্মানকে বিদেশে বাড়িয়ে দিয়েছেন, আমাদের পরিচিতিকে আরও বাড়িয়ে দিয়েছেন, বাংলাদেশকে গর্বিত করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। তাকে আগেই মানুষেরা চিনেন। তো এখন তিনি যে কাজটি করলেন, গাজাবাসীদের পক্ষে দাঁড়ালেন, তাদের মানবাধিকারের পক্ষে দাঁড়ালেন, জায়োনিস্টদের বিরুদ্ধে দাঁড়ালেন। এটি একটি প্রতিবাদ। আমি আগেই বলেছি, একজন শহীদুল আলম কিংবা 8টা-9টা জাহাজ ওখানে গেলে সেখানে বিশাল কিছু হয়ে যাবে এরকম না। বাট সারা বিশ্ব দেখল যে বিশ্বের 44টি দেশের 400-500 মানবাধিকার কর্মী ইসরায়েলের নৌ অবরোধ, গাজার এবং অন্যান্য মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করে তারা এই প্রতীকী অভিযানটি করেছেন। তো সেটির প্রতীকী মূল্য অনেক বেশি, আক্ষরিক করতে হয়তো সেরকম কোনো মূল্য নেই। তো এরকম একটি মহৎ কাজে তিনি যুক্ত হয়েছেন এবং সেইভাবে আমাদেরও তিনি মহিয়ান করেছেন, আমাদের গর্বিত করেছেন। আমরা গর্বিত বোধ করি এই জন্যে। বাট একই সঙ্গে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, থাম্বনেইলে আমি যেই কজনের ছবি দিয়েছি তারা সবাই বাংলাদেশে পরিচিত মুখ। এর মধ্যে ছিলেন নবনীতা চৌধুরী, মাসুদা বাট্টি, সুলতানা রহমান, নিউ ইয়র্ক থেকে তিনি তার ভাষায় সাংবাদিকতা করেন। আচ্ছা, কাজী রুনা, আমি ঠিক জানি না ভদ্রমহিলা কোত্থেকে কথা বলেন, ইউটিউব চ্যানেলে সারাক্ষণ কথা বলতে থাকেন। ইসমাইল খন্দকার, টাকলা ইসমাইল নামে খ্যাত, যিনি কানাডা থেকে চ্যানেল রান করেন, চ্যানেল 16 তার চ্যানেলের নাম। তো এরা সবাই সাংস্কৃতিক কর্মী এবং মিডিয়া কর্মী। এরা প্রিয় দর্শক, আপনারা নোটিস করেছেন নিশ্চয়ই, গত 4-5 দিন ধরে এদের একটি কাজ ছিল, শহীদুল আলম কখন মিথ্যে বলছেন, শহীদুল আলম কখন নিজের প্রমোশন করছেন, শহীদুল আলম কখন ধাপ্পা দিচ্ছেন, শহীদুল আলম লোকের সঙ্গে প্রতারণা করছেন। নিশ্চয়ই আপনারা তাদের কন্টেন্ট দেখেছেন। কন্টেন্ট না দেখলে অন্তত ইউটিউব ব্রাউজ করবার সময় থাম্বনেইলগুলো দেখেছেন। তো এদেরকে আজকাল অনেকেই বলছেন কালচারাল ফেসিস্ট। এটি নতুন টার্ম তৈরি হয়েছে, কালচারাল ফেসিস্ট। যেহেতু এরা কালচারাল অঙ্গনের, আমাদের অনেকের ধারণা আছে যে কালচারাল অঙ্গনে যারা কাজ করেন, মিডিয়া কর্মী যারা, তারা খুবই বড় মনের হন, তারা ফেসিজম পাত্তা দেন না, তারা ডিক্টেটরশিপ বুঝেন না, তারা গণতন্ত্রের একেবারে এক একজন বরপুত্র, তারা মানবাধিকারের ব্যাপারে উচ্চকণ্ঠ। বিষয়টি মোটেই এরকম না। সেখানেও মায়োপিয়া আছে এমন লোকের কোনো অভাব নেই আজকাল, অসংখ্য, তারাই সংখ্যায় বেশি। তো এদেরকে নাম দেওয়া হয়েছে কালচারাল ফেসিস্ট, এবং অনেকে আরও আদর করে বলছেন কালচারাল পতিতা। এদেরকে কেন বলা হচ্ছে? কারণ তারা যারা সংবাদকর্মী, এর মধ্যে একজন ছাড়া বোধহয় বাকিরা সবাই সংবাদকর্মী। ইসমাইল খন্দকার সংবাদকর্মী না, তিনি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন বিভিন্ন সময়, এখনো করছেন, ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, বাট সংবাদকর্মী না। বাট নবনীতা, মাসুদা, সুলতানা, রুনা, এরা সবাই সংবাদকর্মী। সাংবাদিক বলে তাদেরকে লোকেরা সম্বোধন করে, তারাও এই পরিচয়টি দিতে পছন্দ করেন। তো এরা সাংবাদিক হতে পারেন না, এরা অ্যাক্টিভিস্ট। তো এরা অ্যাক্টিভিজম বেশি করছেন, তাই সাংবাদিক এদেরকে বলা যাবে না, এবং হেদায়েত জ্ঞান হারিয়ে ফেলছেন। এবং তারা সবাই হাসিনা ভক্ত, একটি বিষয় তাদের মধ্যে কমন, তাদের শুধু এখানে কষ্ট, আফা করে তাদের বুক ফেটে যাচ্ছে। তাদের আফা যে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট স্বৈরাচারী ছিলেন, তাদের আফা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তি, তাদের আফা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কপট, ভণ্ড, মিথ্যেবাদী, নির্যাতনকারী। এই সত্যটি তারা ভুলে যান। তারা আফা প্রীতির কারণে, আফার যে প্রবলেমগুলো আছে, আফা যা করেছেন, বাংলাদেশটিকে ফতুর করে দিয়ে, খোবলা করে দিয়ে, খোবলে খেয়ে আফা নামক শকুনটি গত 2024-এর 5 অক্টোবর পালিয়ে গেছেন। শেখের বেডি পালায় না, শুধু পালায়নি, নির্লজ্জভাবে পালিয়েছে। না পালালে বটি কাবাব হয়ে যেত। শুধু আফা পালায়নি, আফা এই বাটপার চোরগুলোকে রেখেই পালিয়ে গেছে। এই কালচারাল পতিতাগুলোকে বলেও নি যে আমি পালিয়ে যাচ্ছি, তোমরাও যে যেখানে পারো পালাও।
এরা কেউ কেউ পরে পালিয়েছে 5 আগস্টের পরে। তো আফা আত্মীয় স্বজনদের শুধু জানিয়েছিল SMS দিয়ে বা অন্যভাবে, আর কাউকে বলেনি। নেতাকর্মী সবাইকে এইভাবেই ফেলে গেছে, অসহায় এতিম বিপদে ফেলে আফা পালিয়েছে। তো সেই পলাতক আফার জন্য এদের বুক ফেটে যায়। তাই আফার পিড়িতে তারা ভুলেই যাচ্ছে যে তারা শহীদুল আলমের মতো বিশ্বখ্যাত একজন মানুষকে কতটা ছোট করছেন। বিষয়টি জঘন্য, দুঃখজনক, খুবই দুঃখজনক। তারা অনেকের ব্যাপারে এটি করছেন, এই এপিসোডে আমি আর সেগুলো বলবো না। বাট আমরা সবাই, আমরা যারা দেশকে ভালোবাসি প্রকৃত অর্থই, আমরা যারা আফা ভক্ত না এবং কারো ব্যাপারই ভক্ত না, আমরা আনকন্ডিশনালি কারো ভক্ত না, কাউকে পছন্দ সেভাবে করতে পারবো না। দোষ থাকলে বলবো, সমালোচনা করব, যৌক্তিক সমালোচনা। ভালো কাজ করলে সেটির প্রশংসা করব। প্রতিটি সৎ মানুষের তাই করতে হবে। তো থাম্বনেইলে তাদের ছবি আমি এই জন্য ব্যবহার করেছি, এই কালচারাল প্রতি তাদের চিনে রাখুন প্রিয় দর্শক। এদেরকে চিনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরা কখনো ভুল পাল্টাবে, ভুল পাল্টিয়ে পল্টি নেবে, নিয়ে আবার অন্য কথা বলবে, কোনো একটা সময় আসতে পারে সেই সময়। তাই এদেরকে চিনে রাখা ভালো। এরা কারা, এরা কি চাইছে, বাংলাদেশের মান সম্মান প্রেস্টিজ ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান এদের কাছে ম্যাটার করে কিনা, সেই জন্যে এই সত্যটি বুঝবার জন্যে এদের চেহারা চিনে রাখা খুব দরকার। তো সব কিছুর পরে আমি এটাই বলবো, উই আর প্রাউড অফ শহীদুল আলম, বাংলাদেশ ইজ প্রাউড অফ শহীদুল আলম। আমাদের এরকম শহীদুল আলম আরও চাই, তিনি আমাদের সম্মানিত করেছেন গ্লোবালি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।